প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটা প্রশ্ন সলভ করব। এটা মাইলস্টোন কলেজে এসেছিল। আমি টেস্ট পেপার থেকে প্রশ্নটা নিয়েছি। এই প্রশ্নটা এসেছিল মাইলস্টোন কলেজে। তো প্রশ্নটা দেখো, প্রথমে যে দৃশ্যকল্পটা, দুইটা দৃশ্যকল্প দিয়ে আছে। একটা দৃশ্যকল্প একে এফ অফ এক্স ইকুয়াল টু √4 + 3 cos x, আর একটা দৃশ্যকল্প দুই বলতেছে জি অফ এক্স ইকুয়াল টু e⁻²x। এখন ক নম্বরটা বলতেছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x বাই 3x² সমান কত? দেখা যাচ্ছে না। যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শক্তি, দেখা যাচ্ছে না? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। দেখা যাইতেছে, মানে এটা নেটের প্রবলেম আছে, কারো কারো দেখা যাইতেছে না। আমি তো এখান থেকে আমার নেট তো মোটামুটি ভালোই মনে হচ্ছে এখানে। কিন্তু আমি যদি নেটের প্রবলেম আমার হয় তাহলে দেখা যায় না, আমি নিজে বুঝতে পারি দেখা যায় না। বাট এখন তো অনেক স্পষ্ট দেখা যাচ্ছে আমার স্ক্রিনে। হ্যাঁ স্যার, দেখা যাইতেছে। একটু ওয়েট করো শক্তি, একটু ওয়েট করো, দেখবা তোমার নেট ঠিক হয়ে গেলে দেখতে পারবা। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো, দুইটা প্রশ্ন দেওয়া আছে, দেশকল্প 1 এবং দেশকল্প 2। এখান থেকে ক খ গ করতে বলতেছে। তো ক নম্বরটা আমাদের এই উদ্দীপকের সাথে কোনো মিল নেই, নতুন একটা প্রশ্ন দিয়ে দেয়, প্রত্যেকবারই এরকম করে। আর খ এবং গ উদ্দীপক থেকে দেওয়া হয়। তো খ নম্বর প্রশ্নটা বলতেছে দেখো, দৃশ্যকল্প 1 থেকে y ইকুয়াল টু এফ অফ এক্স হলে দেখাও যে 2y ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু 4 এটা প্রমাণ করতে হবে। তার মানে এখানে দেখো, যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার বলতেছে, তার মানে ওই ফাংশনটাকে আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার। আর গ নম্বরটা বলতেছে দৃশ্যকল্প 2 থেকে দেখাও যে y ইকুয়াল টু 4 ইন্টু জি অফ এক্স প্লাস 9/g অফ এক্স এর লঘু মান হচ্ছে 12। আমাদেরকে লঘু মানটা বের করতে হবে এখান থেকে। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা ক নম্বরটা, লিমিটের মানটা আমরা বের করব। তো এখন দেখো, আমি প্রথম যে ক নম্বরটা করি, আমি এই ক নম্বরটা এখানেই করতেছি। ক নম্বরটা আমি তুলে নিলাম। কি দেওয়া আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x বাই 3x², এটা দিয়ে আছে। তো তোমাদেরকে আমি অঙ্কটা করার একটা সূত্র লিখবো, এটা অনেকবার আসে, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি পাশাপাশি দুটো সূত্র সবসময়ের জন্য লিখি, যে 1 + cos2x এটাকে লেখা যায় আছে তোমার 2 cos²x, ঠিক আছে? অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, মানে কোণটা থাকবে, তার অর্ধেক এখানে হয়ে যাবে। তেমনি ভাবে আর একটা সূত্র লিখতে পারি, 1 - cos2x, জাস্ট পার্থক্যটা কি, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। তো এটা কি হবে, 2 sin²x, অর্থাৎ এখানে একই রকম ভাবে, শুধু এখানে হবে cos, এখানে হবে sin, আর এখানে প্লাস থাকলে cos আর মাইনাস থাকলে sin, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে আর এখানে কিন্তু তার অর্ধেক হয়ে যাবে। এটা আমাদের রুলস বা সূত্র। তো এখন বিষয়টা হচ্ছে দেখো, আমাদের যদি লিমিট, আমি যদি ওই সূত্রটা এখন কাউন্ট করি, মানে 1 - cos x, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 1 - cos2x মানে 2 sin²x, তার মানে এই সূত্রটা হবে। আর একটা জিনিস বলতেছি, এখানে যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যায় এখানে, তার মানে এখান থেকে আমাদের হবে কি 2 sin²x/2, এটা হবে বাই দেখো 3x²। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এরপরে লিমিটের একটা সূত্র আছে, প্রিয় শিক্ষার্থী তোমরা জানো, লিমিটের সূত্রটা হচ্ছে এমন যে যদি লিমিটের সূত্রটা আমি একটু লিখতেছি, দেখো লিমিটের সূত্র এমন, যদি x টেন্স টু 0 হয় এবং এখানে যদি sin x আর এখানে যদি x থাকে, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা নিয়ে আমি কাজ করতেছি সেই অ্যাঙ্গেলটা যদি নিচেও থাকে, তার মানটা হয় 1। তোমরা এই সূত্রটা জানো, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, মানে লিমিট অঙ্ক করতে হলেই আমাদের দেখা যাচ্ছে এই সূত্রগুলো লাগে, মোটামুটি ভালোই লাগে সূত্রগুলো। তো এখান থেকে আমরা যেটা দেখতেছি যে তোমার আমরা দেখালাম কি, যদি এখানে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা যদি নিচে ভাগ থাকে এবং সেটা যদি x টেন্স টু 0 হয়, তখন তার মানটা হবে 1। ওকে, আমরা এই সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করব। ওকে, এখন দেখো এই অঙ্কটা যে করতে চাই, তাহলে লিমিট আমি দিলাম x টেন্স টু 0, এখন 2 sin²x/2 বাই 3x² আছে। তো আমি যদি এরকম করতে চাই, দেখো কিভাবে করা যায়। এখানে সাইন স্কোয়ার আছে, তবে এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, sin x/2 বাই x/2। মানে কেন করলাম এটা,
কারণটা হচ্ছে সূত্র ফেলানোর জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু সূত্র ফেলানোর জন্য করলাম, কারণ এখানে সাইন এক্স বাই এক্স এখানে যা থাকবে এখানে কিন্তু সেটাই করা লাগবে, তাহলে তার মানটা 1 হবে। যার কারণে এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে, যেটাকে আমি একটা নিলাম সাইন এক্স বাই 2, তাহলে এখানে যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেল দিয়ে ভাগ করতে হবে। এখন কথা হলো যে এটা নিলাম ইনটু, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু বেশি লিখে ফেলছি, তো আমি এটা ব্যালেন্স করব। আবার দেখো এখানে যে সাইন স্কোয়ার আছে, আমি একটা সাইন লিখছি, তাহলে আরেকটা সাইন লিখবো, সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2। তো দেখো এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার মোটামুটি এই যে একটা সাইন সাইন স্কোয়ার হয়ে গেছে, আর নিচে এক্স বাই 2 আকারে আমি লিখে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিছু একটা বেশি লিখে ফেলছি, সেটাকে ব্যালেন্স করতে হবে। কি বেশি লিখছি দেখো, এই এক্স বাই 2 ছিল না, কিন্তু সেটা কিন্তু আমি এক্সট্রা করে লিখছি। তো একটা কথা, এ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, সেটা কিন্তু এখানে ছিল, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু বেশি লিখে ফেলছি কি, এখানে হাফ এখানে হাফ বেশি লিখছি। তা হাফ হাফ যদি বেশি লিখি, হাফ হাফ মানে 1/4 বেশি লিখছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে 1/4 লিখতে পারি, কারণ ওটাকে ব্যালেন্স করে দিলাম। ওকে, আর এখানে 2/3 ছিল, এটা সামনে দিয়ে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? আমি আবার বলি, 2/3 সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এই 2/3। এরপর এখানে সাইন স্কোয়ার ছিল, সেই সাইন স্কোয়ারটাকে আমি দুইটা করে দিছি, একটা একটা। এবং সূত্রের মতো করার জন্য, সাইন এক্স বাই এক্স এরকম করার জন্য আমি এক্স বাই 2 এবার এখানে লিখছি, এক্স বাই 2 এখানে লিখছি। এখন বিষয়টা হচ্ছে যে কিছুটা আমি বেশি লিখছি। কেমন বেশি লিখছি? এক্স আর এক্স আছে এক্স স্কোয়ার হয়, সে এক্স স্কোয়ার ছিল, সমস্যা নাই, কিন্তু এখানে একটা হাফ আর এখানে একটা হাফ আমি বেশি লিখছি, মানে 1/4 বেশি লিখছি। সেটা ব্যালেন্স করার জন্য 1/4 আমি এখানে লিখে দিলাম, ব্যালেন্স হয়ে যায়। কারণ 1/4টা উপরে চলে গেলে, মানে 1/4 উপরে চলে গেলে কাটাকাটি হয়ে যায়, মানে ব্যালেন্স হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন কথা হলো দেখো যে আমরা, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, এগুলোকে সামনে নিয়ে আসতে পারি। 2/3 গুণন 1/4 এগুলোকে সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন একটা লিমিটটা চেঞ্জ করব, সমস্যা নেওয়া যায়। লিমিট দেখো x/2 টেন্ডস টু 0, এটা লেখা যাবে। কারণ কেন লেখা যাবে? যদি x এর মানটা 0 হয়, 0 দিকে যায়, তবে x/2 ও 0 দিকে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি x এর মানটা 0 দিকে যায়, তবে x/2টাও 0 দিকেই যাবে। কেন লিখলাম? কারণটা দেখো সূত্রের মতো করার জন্য। যেমন আমাদের কি সাইন এক্স বাই এক্স কখন 1 হবে? যদি এই x টেন্ডস টু 0 হয়। যার কারণে আমি করলাম কি, এখানে x/2 টেন্ডস টু 0 করলাম, 0 করে ওর মতো সূত্রের মতো ফেলতে চাচ্ছি। দেখো বোঝো নাকি? এইটা লিখলাম, এইটা মানে এটা লিখলাম ইনটু, আবার লিমিট কিন্তু আলাদা করা যায়, কারণ এটা তুমি জানো যে ধর্ম থেকে, মানে আমাদের লিমিটের যে ধর্ম আছে, সেই ধর্ম থেকে যে গুণ আকারে থাকে, এদেরকে আলাদা আলাদা ভাবে লিমিট বসানো যায়। আবার যোগ আকারে থাকলেও লিমিট কিন্তু আলাদা আলাদা বসানো যায়। সেই থেকেই আমরা লিমিটটা যেহেতু একটার উপর ছিল, আমরা করলাম কি দুইটার উপর আলাদা আলাদা ভাবে দিলাম, এটা দেওয়া যাবে। তো সাইন x/2 বাই x/2, এটা আমরা লিখলাম। দেখো এই 2/3 আর 1/4 কিন্তু কনস্ট্যান্ট ছিল, আগে আমি বসাই দিছি। এখন জাস্ট করলাম কি, একে আমি আলাদাভাবে লিমিট বসালাম, আর এটাকে আলাদাভাবে লিমিট বসালাম। এটা কিন্তু লিমিটের ধর্ম, এটা বসানো যাবে। এখন খেয়াল করে দেখো, আমি বললাম কি, যদি লিমিট x টেন্ডস টু 0 হয় এবং sin x বাই x এর তার মানটা 1 হয়, অর্থাৎ এখানে যে থাকবে এখানে সেটা থাকা লাগবে। তো দেখো এখন যে এখানে যেটা আছে এখানে সেটা আছে, এবং x/2 টেন্ডস টু 0 হয়, তার মানে এইটুকের মান 1 হয়, এইটুকের মান 1 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে, এখানে একটু কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে মনে করো যে এটা 1/6 হলো, 1/6 হলো, গুণ এখানে 1 আর এখানে 1। কেন 1 লিখলাম? দেখো এইটুকের মান পুরোটা 1, আবার এইটুকের মানটা পুরোটা 1, তাহলে 1 গুণ 1 হলো। এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে কি, আমাদের আসলো 1/6। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা আমি 1/6 এটা আমরা দেখালাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা পরে একটা অঙ্ক যাব, সেটা হচ্ছে খ নম্বর অঙ্কটা। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কঠিন না, অনেক সোজা। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 থেকে খ নম্বর প্রশ্ন সলভ করব। খ নম্বর প্রশ্নটা বলতেছে যে দৃশ্যকল্প 1 থেকে y = f(x) হলে দেখাও যে 2y ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এটা, মানে এটা সাকসেসিভ ডেরিভেটিভ বা পর্যায়ক্রমিক যে ডেরিভেটিভটা ছিল সেটা, মানে দুইবার ডেরিভেটিভ করতে হবে যেহেতু।
তো আমাদের কি করতে বলছে যে দৃশ্যকল্প 1 থেকে y = f of x হলে, তো আমি যেহেতু এখানে আমার উদ্দীপকটা এখানে আছে, তো আমি অন্য একটা খাতায় আমি অঙ্কটা করতেছি। দেখো অন্য একটা খাতায় যদি অঙ্কটা করি, অঙ্কটা তুলে নিই। অঙ্কটা কি বলতেছে দেখো, অঙ্কটা বলতেছে কি y = f of x হলে, দৃশ্যকল্প 1 মানে এটা, তো এটা আছে, তার মানে বলতেছে y = f of x হলে। তো আমি এখন যদি দেওয়া আছে থেকে শুরু করি, দেওয়া আছে y = f of x ইকুয়াল টু, তো f of x এর মানটা দেখো এটা, তবে এটা বসাই দিলাম, মানে 4 + 3 cos x, এটা আমরা বসাই দিলাম। এখন দেখো এখানে কি করতে বলতেছে যে তবে দেখাও যে এটা প্লাস এটা প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু 4 হবে। অর্থাৎ দেখো এখানে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার আছে, তার মানে কি এটা কিন্তু দ্বিতীয়বার ডেরিভেটিভ করা হয়েছে, মানে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে। তো যখন আমরা দুইবার ডেরিভেটিভ করি, তিনবার ডেরিভেটিভ করি, তখন সেটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডেরিভেটিভ। তো এই সাকসেসিভ ডেরিভেটিভটা আসলে এখানে কাজ করতে হবে। তার মানে আমার যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটাকে আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দিয়ে আমাদের প্রমাণ করতে হবে এই লাইনটা। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন লিখে নিলাম, যেহেতু বলা ছিল যে y = f of x, তাহলে y = f of x, আর f of x সমান যেহেতু এই যে উদ্দীপকে দেওয়া আছে √4 + 3 cos x, সেটা আমি এখান থেকে √4 + 3 cos x লিখে নিলাম। 4 + 3 cos x আমি এটা লিখে নিলাম। এখন খেয়াল করে দেখো, যেহেতু রুট আছে, গত ক্লাসে মানে তোমাদেরকে আমি দেখিয়েছি যে রুট থাকে সেটাকে রুট এরকম না করে আমি স্কোয়ার করে দিতে হয়। ওকে, এখন যদি একে আমি স্কোয়ার করি, মানে আমাদের মূলত তাহলে এখানে বলতে পারি y = তাহলে √4 + 3 cos x। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি দেখাইছি যখন রুট থাকবে তখন তাকে আমি স্কোয়ার করে দেব। এখন যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয় দেখো, বর্গ করে দিলে এখানে থাকবে y², আর এই রুটটা উঠে যাবে, উঠে গেলে 4 + 3 cos x এটা থাকবে। ওকে, এখন আমরা এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, বা না দিলেও কোনো সমস্যা নাই। তো এখন আমরা বলবো কি যে একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, আমি এটা লিখে দিই কারণ গতদিনকে আমি লিখছিলাম না, এটা তোমরা লিখবে, আমি যদি নাও লিখি অবশ্যই তোমরা লিখে নেবে, যে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই তো এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এখন যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমি যদি একদম পুরো ফুলটা লিখে দিই, মানে যদি না লিখলে সমস্যা নাই, y² আর এই পাশে তাহলে কি হবে ddx 4 + 3 cos x, যেহেতু আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি এই জন্য এটা অপারেটর ddx। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তো আমাদের, আমি গত ক্লাসে বলছিলাম এটা হচ্ছে y², মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে x²। x² কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয়, ওই 2টা সামনে এসে মানে x হয়। কিন্তু যেহেতু এটা হচ্ছে x না, এজন্য এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব। তো এটাকে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে সেটা হবে কি dy/dx। আমি y1 বা y2 রাখলাম না কেন, y1 বা y2 রাখলাম না একটা কারণে, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে d² dx² বা dy/dx এরকম আকৃতি করতে হবে, এজন্যই y1 বা y2 লিখলাম না। যখন বলবে এখানে y2, তখন y2 হিসেবে কাজ করবা। যখন এটা বলবে যে a প্রাইম, তাহলে a প্রাইম হিসেবে কাজ করবা। যখন যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবেই কাজ করব। যেহেতু একে d² dx² দিছে, এজন্য আমি ওইটাই রেখে দিলাম, মানে এটা y1 বা কোনো কিছু লিখলাম না। ওকে, এটা আমরা করলাম। ইকুয়াল টু, দেখো তো একে যদি ডেরিভেটিভ করি, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্ম, এই ধ্রুবক টার্মটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা মানটা কিন্তু 0 হয়, আর থাকে হচ্ছে এই টার্মটা। তো এই টার্মটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি cos x কে ডিফারেন্সিয়েশন করলে -sin x হয়, আর থ্রিটা তো সামনে চলে আসবে, তাহলে -3 sin x। এই শিক্ষার্থী কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমার একবার ডেরিভেটিভ করা হলো, এখন এটাকে আমি আবার ডেরিভেটিভ করব। কারণ কি দেখো, কারণটা এখানে বলেছিল যে দৃশ্যকল্প 1 থেকে y = এত হলে দেখাও যে এই যে d² dx², মানে এখানে দুইবার ডেরিভেটিভ করা লাগবে, মানে আমাদের যে ফাংশনটা দেয়া আছে তাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব, যার কারণে যেটা আমাদের দেয়া আছে এটাকে আমি দুইবার করব। তাহলে একবার করা হয়েছে আর একবার করব। আবার আমরা যদি লিখি আবার এটা যে 2 নম্বর ইকুয়েশন দিই, 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই,
অন্তরীকরণ করে পাই, এটা আমরা লিখে নিলাম। ওকে, তাহলে এখন বিষয়টা দেখো, আবার যদি আমি এরকম করে ddx লিখি, না লিখলেও সমস্যা নাই, 2y ইন্টু dy বাই dx। ওকে, আর এখানে আবার ddx মাইনাস 3 sin x, এটা করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন বাম পক্ষ দেখতেছি, যে এখানে দুইটা ফাংশন হয়ে আছে, একটা হচ্ছে এই ফাংশন ইউ ফাংশন, আর একটা হচ্ছে ভি ফাংশন। দেখো দুজনে গুণ আকারে আছে, ইউ ফাংশন একটা, ভি ফাংশন, দুজন আকারে গুণ আকারে আছে দুজন। তো আমরা তাহলে যদি দুইটা ফাংশন ইউভি গুণ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা, যে একবার ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ডিফারেন্সিয়েশন করা, আর একবার হচ্ছে ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডিফারেন্সিয়েশন করা, যেহেতু ইউভি ফাংশন হয়ে আছে। তো আমরা এখন যদি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, ইউটাকে আমি রেখে দিলাম, এখন যদি ইউটাকে রেখে দেওয়ার পর ভিটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স লিখলেও এখন তোমরা অনেক শিখে গেছে, এখন আমরা এরকম লিখতেছি না। এখন যদি একে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, একবার ডেরিভেটিভ আছে এক্স এর সাপেক্ষে, আর একবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা হবে কি ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার। এই শিক্ষার্থী ওদেরকে আমি আবার বলি, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ হয়ে আছে ওয়াই কে, আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, তাহলে এটা হবে কি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। ওকে, তাহলে ইউটাকে আমি রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস এবার ভিটাকে রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। তাই ভি কোনটা আছে, ডিওয়াই বাই ডিএক্স, আর ইউ আছে দেখো এইটা, ইউ আছে এটা। এখন ইউটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখে আমি ডিফারেন্সিয়েশন চিহ্নটা যদি অপারেটরটা লিখে দিই এরকম করে, দেখো এরকম লেখা যায়। যদি আমি এটা লিখি নাই, এটা লিখলাম। ওকে, ইকুয়াল টু, এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমাদের কিন্তু এই কাজ শেষ। যে ইউটাকে প্রথম রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করছিলাম, প্লাস ভিটাকে রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করলাম, মানে করে নি, অপারেটরটা লিখে দিছি। এরপর যদি আমি এই পাশে ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে এই মাইনাস 3 তো সামনে থাকবেই, আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, এই যে cos x হয়। ওকে, cos x হয়। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি হয়ে থাকে, এখন আমরা এখানে 2y ইন্টু ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার লিখলাম, প্লাস ডিওয়াই ডিএক্স লিখলাম। এখন যেহেতু এই 2টা কনস্ট্যান্ট, তাহলে সে সামনে চলে আসবে, আর ওয়াইটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, হবে কি ডিওয়াই বাই ডিএক্স হবে। ওকে, আর এই পাশে মাইনাস 3 cos x যা ছিল তা রেখে দিলাম। তো এখন যেটা আসতেছে এখানে, 2y ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, প্লাস দেখো 2 রাখলাম সামনে, এখানে যদি ডিওয়াই ডিএক্স, আবার ডিওয়াই ডিএক্স আছে, ডাবল হয়ে আছে। আমরা কি জানি, মনে করো যে একটা এক্স থাকলে আর একটা যদি এক্স থাকে, তাহলে কি হয়, এক্স স্কোয়ার হয়ে যায় না, এক্স স্কোয়ার হয়ে যায়। তো এখানে যেহেতু তোমার হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স আসতেছে, তার মানে আমরা বলতে পারছি যে এইটা এবং এটা হোল স্কোয়ার হবে, ডাবল হয়েছে। তার মানে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, এই যে হোল স্কোয়ার। ওকে, আর এই পাশে আমাদের থাকলো হচ্ছে মাইনাস 3 cos x, যা আছে আমি তাই লিখে দিলাম। ওকে, এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণ কি করতে বলছে, আমাদের প্রমাণ বলতেছে 2y মানে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, এটা কিন্তু মিলে গেছে, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার মিলে গেছে। এখন জাস্ট এদিকে মিলেনি এখনো। ওকে, এখন দেখো এখানে আমাদের যেটা আমি পেয়েছি, এখানে মাইনাস 3 cos x এখন আমার অবশিষ্ট আছে এই পাশে। তো আমাদের দেখো তো 1 নং ইকুয়েশনে কেমন লেখা আছে, 1 নং ইকুয়েশনে লেখা আছে যে y স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 cos x, y স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 cos x। এখন আমি যদি একটা কাজ করতে পারি, যে এই যে 3 cos x আছে, এটার মান কিন্তু বসা দিতে পারি। তা 3 cos x যে বসায়, তাহলে 3 cos x সমান লিখতে পারি কি y স্কয়ার মাইনাস 4। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু 1 নং থেকে এই 3 cos x লিখতে পারি, সমান লিখতে পারি y স্কয়ার মাইনাস 4, মানে এই 4টা যদি ওই পাশে চলে যায়, তাহলে 3 cos x, আর 3 cos x মানে কি y স্কয়ার মাইনাস 4। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, যে এখানে মাইনাস যা আছে তাই থাক, এই 3 cos x এর পরিবর্তে আমি লিখতে পারি কি y স্কয়ার মাইনাস 4। আমরা একটা জিনিস বলতে পারি যে 1 নং হতে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে আমি জাস্ট করলাম কি, এই 3 cos x এর পরিবর্তে আমি y স্কয়ার মাইনাস 4 লিখলাম, আর মাইনাস মাইনাস যা ছিল তাই থাকলো। ওকে, তো এখন এটা এই পাশে যা আছে তাই থাকবে। তা দেখো 2y ইন্টু ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, এটা সময় এটা হলো। এখন আমাদের অঙ্ক হয়ে গেছে, আর কঠিন হয়ে গেছে অঙ্ক। 2y ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার। এখন দেখো
যদি মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই পাশে আসলে অবশ্যই প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এই মাইনাস আর মাইনাস কত প্লাস হয় সেটা আমি এই পাশে রেখে দিলাম। এটাই আমাদের প্রমাণিত, আমাদের যে প্রমাণ করতে বলছিল সেটাই আমাদের এটা হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি যেটা করলাম এখন সেটাই আমাদের প্রমাণ করতে এখানে বলেছিল, সেটা আমরা এখন প্রমাণ করে দিলাম। খুবই সোজা, কঠিন না। সাকসেসিভ ডেরিভেটিভটা অনেক সোজা, এই টেকনিক জানলে ইনশাল্লাহ ওখান থেকে তোমরা সলভ করতে পারবে। তো এটা গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নটা আমি করব। গ নম্বর প্রশ্নটা কি বলে দেখো। গ নম্বর প্রশ্নটা বলে যে দৃশ্যকল্প 2 থেকে, দৃশ্যকল্প 2 কি দেয়া আছে দেখো, দৃশ্যকল্প 2 দিয়ে আছে g of x equal to e to the power 2x, g of x equal to e to the power 2x, এটা তোমার দেওয়া আছে দৃশ্যকল্প 2 এ। এখন দৃশ্যকল্প 2 এ বলতেছে দৃশ্যকল্প 2 থেকে দেখাও যে y equal to 4 into g of x plus 9 by g of x এর লঘুমান 12। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এটা জানো, আমি এর আগেও আমি এই বিষয়ে ক্লাস নিয়েছি, মানে লঘুমান বা গুণমান বের করার নিয়মটা কি, এবং লঘুমান গুণমান বের করতে কি কি করা লাগে। তো লঘুমান গুণমান বের করার ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব। প্রথম আমরা কি কাজ করব, দুইবার ডেরিভেটিভ করব। দেখো আমি এখন করি তোমাদেরকে আস্তে আস্তে আমি বিষয়টা বুঝাই। দেখো তাহলে আমাদের কি দিয়ে আছে, দৃশ্যকল্প 2 এ g of x equal to e to the power 2x আছে। তাহলে আমি গ নম্বর অঙ্কটা স্টার্ট করতেছি। আর এখানে দেখো দেওয়া আছে y equal to 4 into g of x plus 9 by g of x, এটা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের দৃশ্যকল্প যে 2 আছে সেই 2 এ কি দেয়া আছে দেখো, g of x এর মানটা e to the power 2x। আমি একদম তাই করি, 4 into এই g of x এর মানটা আমি বসাই দিলাম কত, e to the power 2x, ওকে, প্লাস 9 বাই এই যে g of x এর মান বসা দেব e to the power 2x। আমরা এখন বলতে পারি যেহেতু g of x equal to e to the power 2x, এটা কিন্তু আমরা বসাই দিলাম, জাস্ট বসাই দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আরেকটু কাজ করে নিই, সেটা হচ্ছে 4 into e to the power 2x প্লাস 9 into e to the power minus 2x কিন্তু করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু এটা জানো যে আমরা কিন্তু এটা করতে পারি যে 4 into e to the power 2x প্লাস 9 into e to the power minus 2x, মানে কি যদি আমাদের 1/x হয় দেখো এটাকে আমি কিন্তু ইনভার্স আকারে লিখতে পারি x to the power minus 1। তো যেহেতু 1/e to the power 2x ছিল সেটাকে আমি করলাম কি e to the power minus 2x করলাম, এটা আমরা করে রেখে দিলাম। এটাকে তুমি বলতে পারো y equal to, এটা হলো, এটা 1 নম্বর ইকুয়েশন দিতে পারো, দিয়ে রাখলাম 1 নম্বর ইকুয়েশন, এটা কিন্তু রাফ, ওকে, 1 নম্বর ইকুয়েশন আমি দিয়ে রাখলাম। তাই আমি তোমাদেরকে বললাম যে গুরুমান লঘুমান বের করার ক্ষেত্রে যে ফাংশনটা আমার দেওয়া থাকবে তাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো প্রথমবার যদি আমি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, আমি এখানে লিখলাম না, জাস্ট আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি dy বাই dx। প্রথমবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয় দেখো, এই 4টা 4 থাকবে। আমরা জানি যে এমন একটা ফাংশন ই টু দি পাওয়ার এটা, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওইটাই হয়, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই হবে ইনটু, এখন খেয়াল করে দেখো আমি বলছি কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, বাট ই টু দি পাওয়ার 2x কে না কিন্তু। তো মানে ই টু দি পাওয়ার 2x এ ওইটাই হবে, বাট একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে কি, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমার কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হবে। কিন্তু যেহেতু এটা ই টু দি পাওয়ার এক্স না, এটুকু 2x, এই জন্য এটুকু আবার ডেরিভেটিভ করতে হবে। তো এটুকু ডেরিভেটিভ করলে হয় আছে কি 2। দেখো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বুঝতে পারছো, এটা লিখলাম প্লাস আবার 9 রাখলাম, আবার এরকম ভাবে একে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে e টু দি পাওয়ার মাইনাস 2x হয়, কিন্তু যেহেতু এটা x না এজন্য এটাকে আবার ডেরিভেটিভ করলে মাইনাস 2 হবে, ওকে। এখন দেখো যে এই 4 আর 2 কত হয়, 8 হয়, লিখলাম 4 2 8 হয়, যে e টু দি পাওয়ার 2x, আর এই যে 9 আর 2 এ আমার গুণ করলে 18 হয়, মাইনাস 18, মানে প্লাস আর মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটা কিন্তু আমরা একবার ডেরিভেটিভ করে পাইলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। ওইটা পেলাম 1 নম্বর, এটা পেলাম 2 নম্বর। এবার আমি বললাম না যে যে লঘুমান বা গুরুমান বের করতে হলে যে ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে সেই ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। তুমি তো প্রথমে একবার ডেরিভেটিভ করে নিলা, তা আবার যদি ডেরিভেটিভ করো তাহলে কি হয় দেখো, আবার মানে এটা লিখবা, এটা প্রত্যেকটা লেখা উচিত, কিন্তু আমি যে মাঝে মাঝে লিখতেছি মাঝে মাঝে লিখতেছি না, তো এটা লেখা লাগবে যে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ
করণ করে পাই। তো আবার যদি আমি একে ডিফারেন্সিয়েশন করি এই যে এই লাইনটাকে, তাহলে কি হয়, এই পাশে হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার হয়, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। ওকে, এই পাশে। আর এই পাশে আমার কি হয় দেখো, আবার একই রকম ভাবে 8 ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু এটাকে আবার ডেরিভেটিভ করে 2 হয়। আবার এখানে -18 যা থাকলো তাই থাকলো, ই টু দি পাওয়ার -2x থাকলো, আর এইটুকু আবার ডেরিভেটিভ করলে -2 হলো। ওকে, তাহলে মূলত এখানে আসলো কত, 8 দোকানে 16 ই টু দি পাওয়ার 2x মাইনাস প্লাস 36 ই টু দি পাওয়ার -2x। এটাকে তোমরা 3 নম্বর ইকুয়েশন দাও। ওকে, তো আমরা এখন তাহলে যে ফাংশনটা দেওয়া ছিল আমি তোমাদেরকে বললাম যে লঘুমান বা গড়মান বের করতে হলে যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আমরা দুইবার ডেরিভেটিভ করব। তা আমরা কিন্তু দুইবার ডেরিভেটিভ করা হয়ে গেল, এই যে একবার, এই যে একবার, মানে দুইবার কিন্তু ডেরিভেটিভ করা হয়ে গেল। এখন আমরা জানি যে আসলে যে কি করতে হয়, যে লঘুমান বা গড়মান বের করার ক্ষেত্রে আমাদের প্রথম যে দুইটা প্রথম যে ডেরিভেটিভ করলাম অর্থাৎ 2 নম্বর যে ইকুয়েশনটা পেয়েছি এটার মান 0 বসাতে হয়। আমরা জানি 0 বসানোর পরে এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হয়। এক্স এর মানটা বের করে নেওয়ার পরে সেই মানটা এই এই 3 নম্বর ইকুয়েশনে বসাতে, অর্থাৎ যেটাকে আমি দ্বিতীয়বার ডেরিভেটিভ করছি সেখানে বসাতে হয়। বসানোর পর যদি সেটা গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এর মানটা হবে লঘুমান, আর যদি হচ্ছে ওই মানটা বসায় যদি লেস দেন 0 হয় তাহলে বলবো সেখানে মান আছে আবার গুণমান। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা যেহেতু এগুলোকে ডেরিভেটিভ করে নিলাম, এখন আমরা একটা জিনিস লিখবো, একটা বিষয় লিখবো যে গুণমান ও লঘুমানের জন্য আমরা এই জিনিসটা লিখবো যে গুণমান ও লঘুমানের জন্য আমরা এটা লিখতে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, গুণমান ও লঘুমানের জন্য ডিওয়াই বাই ডিএক্স আছে ইকুয়াল টু 0, এটা আমাদের রুলস। দেখো প্রসেসটা বুঝে নাও, প্রথমে 2 এবং 3, মানে আমি 1 নম্বর ইকুয়েশনকে দুইবার ডেরিভেটিভ করে নিছি, এটা আছে একবার, এটা আছে দুইবার। এখন আমরা করব কি, এই গুণমান লঘুমানের জন্য এই যে প্রথম ডেরিভেটিভটা একে 0 বসাই দেবো। তো আমি লিখে নিলাম যে গুণমান লঘুমানের জন্য ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। ওকে, তো ডিওয়াই বাই ডিএক্স 0 হলে তাহলে অবশ্যই এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। তো এটা কি আছে, ওইটা আছে 8 ই টু দি পাওয়ার 2x মাইনাস 18 ই টু দি পাওয়ার -2x ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমরা এখানে লিখে নিলাম। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আমরা করি এটাকে এখন সমাধান করতে হবে। সমাধান যদি করি তাহলে 8 ই টু দি পাওয়ার 2x মাইনাস 18 ইন্টু এটা কিন্তু 1 বাই ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 0 হয়, এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন যদি ই টু দি পাওয়ার 2x আমি লসাগু করি তাহলে ই টু দি পাওয়ার 2x এখানে থেকে যায়, তাহলে এই লসাগু করলে 8 ইন্টু ই টু দি পাওয়ার 2x এটা কিন্তু হোল স্কয়ার হয়, এটা হয়। তারপর হচ্ছে -18 ইকুয়াল টু হচ্ছে 0। এই শিক্ষার্থীবৃন্দ এটা বুঝতে পারছো। এবার আমি এই টু দি পাওয়ার 2x কে পাশে পার করে 0 হয়ে যায়, তাহলে মূলত থাকে কত, এখানে মূলত থাকে হচ্ছে 8 ইন্টু ই টু দি পাওয়ার, আবার দেখো এই যে 2 আছে এর সাথে ক্যালকুলেশন করে ই টু দি পাওয়ার কিন্তু 4x লিখতে পারি এটা ই টু দি পাওয়ার 4x কিন্তু আমরা লিখতে পারি, কারণ এই 2 আর এই 2 4 হয়ে যায়, ই টু দি পাওয়ার 4x হয়। -18 ইকুয়াল টু 0 আমি একটু সংক্ষিপ্ত করে লিখলাম, মানে সংক্ষিপ্ত মানে বিস্তারিত লিখলাম। তাহলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার, হ্যাঁ বলো। স্যার 4x এর উপরে স্কয়ার হবে না? 4x এর পরে স্কয়ার, 4x কোথায় 4x বলো তো আমাকে, মানে কোন লাইনটা, এই লাইনটা? স্যার এই যে আপনি ব্র্যাকেট দিয়ে কি তারপরে টু দি পাওয়ার 2x স্কয়ার দিছেন না, তো এখানে 4 হ্যাঁ, হ্যাঁ, হইছে, তো 4 এর উপরে এই স্কয়ার হবে? x এর উপরে 4 এর সাথে x আছে, এর উপরে কি স্কয়ার হবে? না ওর পর স্কয়ার হবে না, তো ওর পর স্কয়ার হবে না। কারণটা হচ্ছে তোমাকে আমি বলি, পাওয়ার হিসাবে মনে করো যে আমি যদি একটা পাওয়ার লিখি, যেমন মনে স্যার করো যে এখানে x টু দি স্কয়ার পাওয়ার হবে। x স্কয়ার হবে। জি স্যার, 4, কারণ আপনি ব্র্যাকেট দিয়ে দুটোটার উপরেই তো স্কয়ার দিছে, তো 4x স্কয়ার হবে। 4x স্কয়ার হওয়ার কথা। এখন বলো তো দেখি তাহলে এখানে কি হওয়ার কথা, এখানে কি হবে বলতে পারবো, এটা কি হবে? হ্যালো, জি স্যার, হ্যাঁ বলতেছি এই যে এক্স স্কোয়ার পরে তারপর আমি স্কোয়ার দিছি, তাহলে এটা কি হবে বলতে পারবো এটা?
এক্স টু দি পাওয়ার 4 হবে এখানে যেটা আপনি লিখলেন। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 হবে। তো এক্স টু দি পাওয়ার 4 যদি হয়ে থাকে তাহলে তো ওইটাই তো হওয়ার কথা। কারণটা হচ্ছে যে পাওয়ার হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে পরপর যোগ হয়ে যায়। মানে আমি যেটা বলতে, যেমন এটা ছিল যে এটা কিন্তু তোমার মানে সরি যোগ না গুণ, মানে এটা হয়েছে এরকম হয়েছে 2 গুণন 2, এটা কিন্তু হয়েছে, অর্থাৎ হচ্ছে এক্স টু দি পাওয়ার এটা কিন্তু 4। স্যার এটা কি আপনি সামনে নিয়ে আসছেন? আমি কি নিয়ে আসছি? সামনে নিয়ে আসছেন? না, সামনে নিয়ে আসিনি। এখানে বিষয়টা হচ্ছে তুমি যে এইটা আমি যেখানে যে লসাগু করলাম e টু দি পাওয়ার 2x, ওকে, তো এই পাওয়ারটা এর সাথে কিন্তু তোমার গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে পাওয়ারটা, মানে ঠিক এইভাবে হবে যেমন হচ্ছে এক্স স্কোয়ারের পরে কিন্তু 2 হয়েছে, তাহলে এই দুইটা কিভাবে হয়েছে, এই দুইটা কিন্তু এরা দুজন পাশাপাশি গুণ হয়ে যায়। যেমন তুমি যখন সূচক লগারিদমে দেখছো, সূচক লগারিদমে কেমন ছিল, এক্স টু দি পাওয়ার এম, তারপর যদি এন থাকে, এক্স টু দি পাওয়ার এম তারপর যদি এন থাকে, তখন কিন্তু এটা হতো হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন, মানে পাশাপাশি এরা গুণ হয়ে যেত। বুঝতে পারছো? পাশাপাশি গুণ হয়ে যেত, মানে পাওয়ার হিসেবে পাশাপাশি গুণ হয়ে যেত। বুঝতেছো না? স্যার এটা তো হ্যাঁ, ই টু দি পাওয়ার 2x না, একসাথেই তো হ্যাঁ, দেওয়া আছে। এটা তো x তার উপরে x, মানে 2 এর ঠিক উপরে তো আছে। আর তুমি x না, ওটা একসাথে দেওয়া আছে। তার মানে তো স্কয়ার হওয়ার কথা স্যার। তাহলে একটা জিনিস তাহলে একটা কাজ করো, সেটা ওইভাবে না লিখে তাহলে একটা বিষয় কাজ করো, তাহলে একটা ভালো হবে। সেটা হচ্ছে যে আমি যে লসাগু করলাম ই টু দি পাওয়ার 2x লসাগু, তাহলে এখানে একটা ই টু দি পাওয়ার 2x হবে না? এটা দিয়ে কাজ করো, তাহলে আরো ভালো ক্লিয়ার বুঝবা। এই যেখানে একটা ই টু দি পাওয়ার 2x লিখে দাও, মানে বুঝলা, মানে 8 ইন্টু ই টু দি পাওয়ার 2x ছিল এখানে, আর আরেকটা ই টু দি পাওয়ার 2x আমি এখানে নিয়ে আসলাম, মানে লসাগু করে। কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমি ভাগ করি তাই ই টু দি পাওয়ার 2x হয়, সেই ই টু দি পাওয়ার 2x আমি এর সাথে গুণ করে দিলাম। এবার বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখন যদি বুঝে থাকো এবার খেয়াল করো, যেহেতু বেজ আমার এক, এই যে বেজ যেহেতু আমাদের এক, তাহলে বেজ যদি এক হয় তাহলে কোণের বেলায় পাওয়ারটা যোগ হবে, তাহলে এই 2x আর 2x করলে ই টু দি পাওয়ার 4x হবে। একই কথা, ওইটাই ওভাবে লেখা যাবে, আবার এইভাবে লিখতে পারবা তুমি। কথা কি বুঝতে পারছো এবার? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এটা কিন্তু এইভাবে আমি লিখতে পারি, তাই ই টু দি পাওয়ার 4x মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে এখানে 18/8 হয়, তারপর ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ তো যায়, তার 9 বাই হচ্ছে কত 4 হয়, এটা কিন্তু আমরা লিখতে পারলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা এখানে দেখে নাও, ই টু দি পাওয়ার 4x মানে 9/4, এটা আমি লিখলাম। এখন আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য কি জানো, এখানে উদ্দেশ্যটা হচ্ছে এক্স এর মান বের করা, এক্স এর মান বের করা, সেই মানটা কিন্তু আমি তৃতীয় নম্বর ইকুয়েশনে বসাবো। এখানে এক্স এর মানটা যদি বসাতে চাই, মানে বের করতে চাই, তাহলে আমাদের দেখো আছে কি এখানে ই টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 9/4। তো এখন আমরা করবো কি, এই ইটাকে ভ্যানিশ করার জন্য ওইভাবে লন নিব, যদি লন নিই তাহলে লন ই টু দি পাওয়ার 4x ইকুয়াল টু, দেখো লন 9/4, এটা কি লেখা যায় দেখো তো, মানে ওকে লন নিলাম। এখন এই লন আর ই কেটে যায়, কেটে গেলে 1 হয়, শুধু থাকে হচ্ছে কি 4x, তাই 4x ইকুয়াল টু লন 9/4। দেখো বুঝে নাকি পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু কাজ করব, এখান থেকে যে এখানে এক্স এর মানটা আমরা বের করে নিই, এক্স এর মানটা বের করে নিলে এই 4টা কিন্তু ওই পাশে গেলে 1/4 লন 9/4 হবে, এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। কথা কি এ পর্যন্ত বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, স্যার আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 1/4টা আছে একটু সহজ করার জন্য, মানে এভাবে একটু সমস্যা হতো না, সেটা হচ্ছে যে একটা হাফ এভাবে আমি লিখে নিলাম 9/4। এখন তুমি জানো এই পাওয়ারটা উপরে দিতে পারি, আবার নিচে কিন্তু নামানো আসতে পারি। যেমন তুমি যখন লগ এর ক্ষেত্রে শিখছো, যদি এরকম লগ মনে করো যে x টু দি পাওয়ার 5 থাকে, আর ইচ্ছা করলে তুমি 5টা এই পাশে নিয়ে আসতে পারো কাজের সুবিধার্থে, আবার কিন্তু 5টাকে উপরে দিয়ে দিতে পারো। তা আমি এই 1/4টাকে ভেঙে দুইটা করলাম, একটা একটা করতেছি করে এই যে হাফ আসতেছি, হাফটা আমি পাওয়ার হিসেবে দিয়ে দিলাম। তার মানে কি করতেছি দেখো, হাফ ইন্টু লন, এখানে আছে 9/4, এই যে হাফ হিসেবে লিখে দিলাম, মানে প্রয়োজনের স্বার্থে যদি মনে করো যে 5টাকে নিচে নামাতে পারবা, যেমন সামনে আনতে পারবা, 5টা কিন্তু আর উপরেও দিতে পারবা।
তো এই জন্য আমি করলাম কি হাফটাকে উপরে দিয়ে দিলাম। কেন করলাম? কারণটা হচ্ছে যে এই হাফের মান কি, হাফের মানটা আছে রুট না, রুট যদি হয়ে থাকে তাহলে 9/4টাকে রুট করব। তো 9 আর 4টাকে রুট করলে কত হয় দেখো, এটা হচ্ছে হাফ হয়, লন 9 কে রুট করলে হচ্ছে তোমার 3 হয়, আর 4 কে রুট করলে হচ্ছে 2 হয়। জাস্ট আমি এটা ছোট করে ফেললাম, মানে ওইটা রাখলেও সমস্যা হতো না, তো আমি একটু ছোট করলাম মানটা। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করবো যে এই মানটা দেখো, আমি বলছি গুরু মান লঘু মানের ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা বের করে নেওয়া লাগে, সেই মানটা দ্বিতীয় ইকুয়েশনে বসাতে হয়, স্যার 3 নম্বর ইকুয়েশনে বসাতে হয়, অর্থাৎ যেখানে দ্বিতীয় মানে 2 নম্বর ডেরিভেটিভ করছি সেই জায়গাটা কিন্তু আমরা বসাবো, মানটা এখানে বসাবো। তা আমরা করবো কি তাহলে, এই মানটা তাহলে x ইকুয়াল টু হাফ লন 3/2 ডি স্কোয়ার ওয়াই, বা এখানে না দিয়ে এরকম না দিয়ে বলে x ইকুয়াল এত 3 নং ইকুয়েশনে বসিয়ে পাই, মানে 3 নং সমীকরণে বসাই। তো 3 নং সমীকরণ যদি বসাই, খেয়াল করে দেখো 3 নং সমীকরণ কি আছে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। আমি সমীকরণটা আবার লিখে নিতেছি তোমরা যেন বিষয়টা বুঝতে পারো। 16 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 36 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা কিন্তু আমার আছে, সময় তো দেখে চলে যাচ্ছে। তো এখন যদি তুমি এই মানটা হাফ ইন্টু লন 3/2 যদি এখানে বসাতে চাও, দেখো বসাই 16 ইন্টু ই টু দি পাওয়ার 2 ইন্টু এক্স এর মানটা কত, হাফ ইন্টু লন 3/2। দেখো তো প্রিয় শিক্ষার্থী, তুমি বিষয়টা বুঝো নাকি? জাস্ট মানটা আমি বসালাম, এরপরে প্লাস 36 ইন্টু, দেখো এটাকে আমি আর একটা ভাবে কাজ করা যায়, ই টু দি পাওয়ার মাইনাস 2x আছে, ওইটাকে কিন্তু আবার আমি ই টু দি পাওয়ার 2x করতে পারি, এটা কিন্তু করা যেতে পারে। তো এখন দেখো এই 2 কাটা যায়, ই এবং লন কেটে যায়, কেটে গেলে থাকে শুধু 16 গুণন 3/2 এটা থাকে, প্লাস 36 ইন্টু, এখন কিন্তু এই পাশে মান বসানো হয়নি, তাহলে 1/, ই টু দি পাওয়ার এক্স এর মানটা বসাবো কত, 2 ইন্টু এক্স এর মানটা বসাবো হচ্ছে তোমার হাফ ইন্টু লন 3/2, এটা বসাই দিলাম। তাহলে এখানে বসালে এইটুকু কাটা যায়, এই লন আর ই কাটলে 1 হয়, থাকে হচ্ছে 3/2। তাহলে এখানে থাকে দেখো 2 দিয়ে কাটা 8, তার 3 8 24 যোগ এখানে হচ্ছে 36 গুণন, এখানে থাকে হচ্ছে 3/2 মানে 2/3 হয়, দেখো বুঝো নাকি, এটা হচ্ছে 2/3 হয়। তা কাটাকাটি করলে 3 বারং 36 24, তার মানে 24 যোগ হচ্ছে 24, অর্থাৎ ক্যালকুলেশন করে 48 হয়। দেখো এখানে 48 হয়, তাহলে 48টা অবশ্যই গ্রেটার দেন 0। এখন আমরা জানি যদি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ারের মানটা যদি গ্রেটার দেন 0 হয়, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ারের মানটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে অবশ্যই সেখানে লঘু মান পাবো। আর যদি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ারের মানটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে গুরু মান পাবো বা সর্বোচ্চ মান পাবো। তো যেহেতু আমি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ারের মানটা আমি গ্রেটার দেন 0 পাইছি, তার মানে বলতে পারছি যে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আমি হচ্ছে লঘু মান পাবো। তাহলে আমরা এখন কি করব, এই মানটা এক্স ইকুয়াল টু এই মানটা আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনে বসাবো, বসালে আমাদের কি লঘু মানটা পেয়ে যাব। তারপর আমি বলতে পারি এখান থেকে একটা বিষয় যে সুতরাং এই বিন্দুতে লঘু মান পাবো, সুতরাং এক্স ইকুয়াল টু হাফ লন 3/2 বিন্দুতে লঘুমান বিদ্যমান, লঘুমান হচ্ছে বিদ্যমান, এটা আমরা লিখলাম। এখন লঘুমানটা যদি হয়, সুতরাং লঘুমান, এটা যেহেতু সময় নেই কেটে যাচ্ছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে এটুকু। সুতরাং লঘুমান ইকুয়াল টু, জাস্ট করবো কি যে ইকুয়েশনটা আমাদের প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে বসাই দেবো, অর্থাৎ আমি যেটাকে 1 নম্বর ইকুয়েশন ধরছিলাম, প্রিয় শিক্ষার্থী দেখো